আচ্ছা, আজকে আমরা একটু ডুব দেব একটা দারুণ বইয়ের গভীরে, দ্য ভেদিক এজ। দেখব কিভাবে ইতিহাসবিদরা হাজার হাজার বছর আগের ভারতের ছবিটা ফুটিয়ে তোলেন। হ্যাঁ, মানে সূত্রগুলো কি ধরনের, তাই তো? যেমন ধরুন প্রত্নতাত্ত্বিক খননকার্য, আবার প্রাচীন সাহিত্য, বেদ, পুরাণ। এমনকি বিদেশি পর্যটকদের বিবরণও তো আছে। একদম। আমাদের আজকের লক্ষ্য হবে এই সূত্রগুলোর সম্ভাবনা আর সীমাবদ্ধতা দুটোই একটু বোঝার চেষ্টা করা। ঠিক, কিভাবে সিন্ধু সভ্যতা থেকে বৈদিক যুগে সমাজটা পাল্টালো, মানুষের জীবনযাত্রা, তাদের বিশ্বাস। হ্যাঁ, এই সূত্রগুলো ব্যবহার করে তারই কিছু জরুরি দিক আলোচনা করা। সময়টা কিন্তু বিশাল, একেবারেই আদি বসতি স্থাপন থেকে শুরু করে পরবর্তী বৈদিক যুগ পর্যন্ত। প্রাচীন ভারতের ইতিহাস লেখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় প্রথাগত ইতিহাস বইয়ের অভাব, তাই না? ঠিক, সেই কারণেই তো প্রত্নতত্ত্ব এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ধরুন সিন্ধু সভ্যতার আবিষ্কার। হ্যাঁ, সেটা তো একটা বিরাট ব্যাপার ছিল। আবার দেখুন, বৈদিক সাহিত্যের মতো ধর্মীয় গ্রন্থগুলো থেকেও আমাদের তথ্য নিতে হয়, যদিও সেগুলো তো ঠিক ইতিহাস লেখার উদ্দেশ্যে তৈরি হয়নি। হুম। আর ওই যে বিদেশি পর্যটকদের কথা বলছিলেন, মেগাস্থিনিস বা হিউয়েন সাং। হ্যাঁ, তাদের বিবরণ মূল্যবান ঠিকই, কিন্তু তাতে অনেক সময়ই একটা বাইরের লোকের দৃষ্টিভঙ্গি বা ধরুন সীমিত পর্যবেক্ষণ, এমনকি ভুল বোঝার ছাপও থাকতে পারে। অনেকটা গোয়েন্দা গল্পের মতো টুকরো টুকরো সূত্র জুড়ে একটা ছবি তৈরি করতে হয়। একদম ঠিক বলেছেন। আর সিন্ধু সভ্যতার কথা উঠলেই তো আমার ওই হরপ্পা মহেঞ্জোদারোর নগর পরিকল্পনার কথা মনে পড়ে, বিশেষ করে ওদের ওই পয় প্রণালী ব্যবস্থাটা অসাধারণ। নিঃসন্দেহে, ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ বা তারও আগের সময়ে অমন উন্নত ড্রেনেজ সিস্টেম, যা কিনা ধরুন মেসোপটেমিয়ার মতো সভ্যতায়ও সেভাবে দেখা যায় না। এটা সত্যি অবাক করার মতো। তাই তো। এটা আমাদের সভ্যতার ওই সরল রৈখিক অগ্রগতির ধারণাটাকেই কিন্তু একটা চ্যালেঞ্জ জানায়। আচ্ছা, আর ওদের লিপি, সেটার তো পাঠোদ্ধার হয়নি? না, সেটাই তো একটা বড় রহস্য, আজও হয়নি। আর পাওয়া গেছে ধরুন মাতৃকা দেবীর মূর্তি, সিলমোহরে ওই যে যোগী পুরুষের উরুবম, যাকে অনেকে আদি শিব বলে মনে করেন। ও আচ্ছা, পরবর্তী হিন্দু ধর্মের সঙ্গে একটা যোগসূত্র। হ্যাঁ, সেরকম একটা সম্ভাবনা দেখা যায়। আর ওদের ওজন পরিমাপের ব্যবস্থাটাও দেখুন, বিশেষ করে ওই নিখুঁত ঘনক্ষেত্রাকার বাটখারাগুলো বেশ উন্নত একটা বাণিজ্য ব্যবস্থার ইঙ্গিত দেয়। অন্যদিকে আবার ঋবেদ যখন দেখি, ছবিটি কিন্তু বেশ অন্যরকম। একদম আলাদা। সপ্তসিন্ধু অঞ্চল, বিভিন্ন নদীর নাম, সিন্ধু, সরস্বতী, ভরত বা পুরুর মতো গোষ্ঠীর উল্লেখ। একটা পশুপালক সমাজের ছবি, তাই না? হ্যাঁ, অনেকটাই যাযাবর ধরনের। গরু সেখানে প্রধান সম্পদ, আর প্রকৃতির বিভিন্ন শক্তিকেই দেবতারূপে পুজো করা হচ্ছে। ইন্দ্র, অগ্নি, বরুণ। হ্যাঁ, আর ১০ রাজার যুদ্ধের মতো কিছু ঐতিহাসিক ঘটনারও উল্লেখ পাওয়া যায়। আর বর্ণপ্রথার ব্যাপারটা, ঋগ্বেদে কি তার শুরুটা দেখা যায়? প্রাথমিক ইঙ্গিত মেলে, তবে সেটা সম্ভবত আজকের মতো এতটা কঠোর ছিল না। পেশাভিত্তিক একটা বিভাজন হয়তো ছিল। আচ্ছা, আর ঋগ্বেদে অয়স বলে একটা ধাতুর উল্লেখ আছে না? হ্যাঁ, আছে। সেটা তামা, ব্রোঞ্জ নাকি লোহা, তা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বেশ বিতর্ক আছে। এটা তো খুব গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে তখনকার প্রযুক্তি বা অর্থনীতি বোঝার জন্য। অবশ্যই। তাহলে ঋগ্বেদের সময় থেকে পরবর্তী বৈদিক যুগে, যখন ব্রাহ্মণ, উপনিষদ, সূত্র সাহিত্য আসছে, তখন কি সমাজে বা চিন্তাভাবনায় বড়সড় পরিবর্তন এলো? হ্যাঁ, অবশ্যই এলো। আমরা দেখি বসতি ধীরে ধীরে পূর্ব দিকে, গঙ্গা উপত্যকার দিকে সরে আসছে। কুরু, পাঞ্চাল থেকে কৌশল, কাশী, মগধ, এই রাজ্যগুলোর গুরুত্ব বাড়ছে। সমাজ কাঠামো কি পাল্টালো? হ্যাঁ, সমাজটা অনেক বেশি রিজিড বা স্তরবিন্যস্ত হয়ে পড়ছে। বর্ণপ্রথা আগের চেয়ে কঠোর হচ্ছে, বিশেষ করে শূদ্রদের অবস্থা বেশ খারাপের দিকে যাচ্ছে। একদিকে যেমন যজ্ঞকেন্দ্রিক ধর্ম আরও জটিল, আরও আড়ম্বরপূর্ণ হচ্ছে। ঠিক তেমনি আবার অন্যদিকে উপনিষদে ব্রহ্ম, আত্মা, কর্মফল, পুনর্জন্ম এই সব নিয়ে খুব গভীর দার্শনিক চিন্তাভাবনার জন্ম হচ্ছে। বাহ, মানে একই সময়ে দুটো বিপরীত ধারা চলছে। একদিকে বাইরের আড়ম্বর, অন্যদিকে একদম ভেতরের সত্যের অনুসন্ধান। বেশ আকর্ষণীয় কিন্তু। ঠিক তাই। আর এই সময়েই আবার সূত্র সাহিত্যের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় নিয়মকানুন কি বলে লিপিবদ্ধ করার একটা প্রবণতা শুরু হচ্ছে। লেখার প্রচলন কতটা ছিল তা নিয়ে তো বিতর্ক আছে বলছিলেন। হ্যাঁ, বিতর্ক আছে, কিন্তু এই সূত্রগুলো লেখার চেষ্টাটা
অন্তত সমাজকে একটা নির্দিষ্ট কাঠামোয় বাঁধার প্রবণতা দেখাচ্ছে। আচ্ছা, আর ওই যে উপাসনার রীতির কথা বলছিলাম, সিন্ধু সভ্যতায় মাতৃকা দেবীর পূজা, আবার বৈদিক যুগে যজ্ঞ বা হোম। হ্যাঁ, এই দুটো রীতির উৎস হয়তো ভিন্ন। অনেকে মনে করেন পূজাটা হয়তো প্রাকার্য বা দ্রাবিড় সংস্কৃতির অংশ, আর হোম বা যজ্ঞটা আর্যদের। এটা দুটো সংস্কৃতির মিশ্রণেরও ইঙ্গিত দেয়। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রত্নতত্ত্বের ওই নক্কর প্রমাণ থেকে শুরু করে সাহিত্যের ভেতরে নানান ইঙ্গিত, আবার বিদেশি পর্যটকদের পর্যবেক্ষণ, এই সব কিছু মিলিয়েই প্রাচীন ভারতের একটা ছবি তৈরি করতে হয়। ঠিক। তবে ছবিটা সবসময় সম্পূর্ণ নয়। অনেক জায়গায় হয়তো আমাদের অনুমানের ওপর নির্ভর করতে হয়, অনেক বিতর্কও থাকে। সেটাই স্বাভাবিক এত হাজার বছর আগের ইতিহাসে। একদম। আর এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন বোধহয় রেখে যাওয়া যায়। বলুন। হাজার হাজার বছর আগের সেই সময়ের যে দার্শনিক জিজ্ঞাসাগুলো ছিল, যেমন উপনিষদে আমরা পাই আত্মার স্বরূপ নিয়ে প্রশ্ন, বা ধরুন সামাজিক কাঠামো যেমন বর্ণের উৎস, এগুলোর প্রতিধ্বনি কি আজও আমাদের চিন্তাভাবনায় বা আমাদের সমাজে কোনোভাবে টিকে নেই? ভাবনার বিষয়ে। মানে এই সূত্রগুলো আমাদের শুধু অতীতকেই বুঝতে সাহায্য করে না, হয়তো বর্তমানকে দেখারও একটা নতুন দিক খুলে দেয়।